নমস্কার বন্ধুরা। আজকে 19 তারিখ নভেম্বরের 19। তো আজকে অ্যাকচুয়ালি মার্কেটের একটা আপসাইড বুলিশ মোমেন্টাম মার্কেট শো করিয়েছে। তো সেই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা এটা বাদ দিয়ে, মার্কেট অ্যানালিসিস বাদ দিয়ে, আজকে সিম্পলসা একটা জিনিস দেখবো যেখানটাতে সাপোর্ট রেজিস্ট্যান্সের এগেনস্টে মার্কেট যে মুভমেন্টটা বা বিহেভিয়ার করে সবসময় এটা আমরা মাথায় রাখবো রেখে। এই যে একটা টোটাল চার্ট, এটা আমি 20 তারিখের একটা চার্ট, তো এই হিস্ট্রিটা নিয়ে আজকে অ্যানালিসিস করব। কিন্তু প্রিভিয়াসে যে এই আপসাইডের মোমেন্টাম যেটা আছে, এটা 15 মিনিটসের টাইম ফ্রেম, এই যে 14ই অক্টোবর থেকে যে এই মোমেন্টামটা আছে, এটা নিয়ে অ্যাকচুয়ালি টোটাল অ্যানালিসিস আমাদের এখন চলবে। এটা ভিডিও একটু লম্বা হতে পারে, বাট যারা শুরুতে আমরা মার্কেটে আসি, যাদেরকে আমরা বিগিনার্স বলি, তো এটা তাদের খুব হেল্পফুল নয়, নলেজ আপগ্রেড করবে। বাট শেখার পরে নিজেরা ব্যাক টেস্ট করবেন, তারপরে অ্যাকচুয়ালি জিনিসটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আগে নিজেদের ব্যাক টেস্ট মাস্ট। ব্যাক টেস্ট করলে কী হবে, রিস্ক আমি শেখাচ্ছি, আমার কাছ থেকে ভিডিও দেখছেন বা অন্য কারোর ভিডিও দেখছেন, আমার চ্যানেলে ভিডিও দেখছেন, এটা ম্যাটার করে না। যদি আমরা ব্যাক টেস্ট করি না, তাহলে আমাদের সবসময় একটা কনফিডেন্স তৈরি হয় চার্টের মধ্যে, যেটা আমরা যখন ইনিশিয়েট করি বা কোনো লাইভ মার্কেট অ্যানালিসিসে আমরা যখন বসি, তখন আমরা সেই জিনিসটাকে ভালো করে সাহসের সাথে বুঝতে পারি। তো এই জায়গাটা যখন আমরা দাঁড়িয়ে দেখি, তো আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিস আমরা যতটুকুই যে শিখেছি, যেভাবেই শিখছি, তো প্রতিটা জিনিস সবসময় মাথায় রাখবেন। চার্টকে শেখার সময় সিম্পল রাখবেন, মাথার মধ্যে কোনো এক্সট্রা কিছু অ্যাড করার দরকার নেই। সিম্পলভাবে যদি আমরা চার্টটাকে দেখি, তাহলে আমরা জিনিসটাকে আরামসে ক্যারিয়ার ফরওয়ার্ড করতে পারবো, আগের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো এটা অ্যাকচুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা আমি জাস্ট রিমুভ করে দিলাম। আমি প্রথম থেকে শুরু করি। সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর টোটাল মার্কেট ডিপেন্ড করে। আর অ্যাকচুয়ালি যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ইউজ করে যে আমরা খুব ভালো মুনাফা পাবো এরকম ব্যাপারটা নয়, বা ট্রেড করতে পারবো এরকম ব্যাপারটা না। বাট আমরা একটা সেন্টিমেন্টাল জিনিস তৈরি করতে পারি। বাট কোনো জিনিসই কনফার্ম থাকে না, কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা কনফার্মেশন পাওয়া যায়, যেটা আমাদের ক্যান্ডেল বা ধরুন প্রাইস অ্যাকশানের মধ্যে যতগুলো সেকশান আছে, যতগুলো টাইপ আছে, সবগুলোকে কাজে লাগানোর দরকার নেই। সবগুলো কাজে লাগাতে গেলে তখনই মনে হবে কিছু না কিছু একটা করতেছে না। যে কোনো আপনার স্পেসিফিক, আমরা যারা ট্রেড করি আমাদের স্পেসিফিক যেটা আমাদের সুবিধা হয়, যে ট্রেডগুলো আমরা করতে পারবো, সেই চার্ট প্যাটার্নগুলোই আমরা তুলব মূলত। আর যেগুলো খুব সহজ, সুবিধা, ইজি হয়, সেইগুলোই আমরা ইউজ করার চেষ্টা করি সবসময় কাজে। প্রফেশনাল ট্রেডারদের মধ্যে একটা জিনিস সবসময় থাকে, যদি আপনাকেও প্রফেশনাল হতে হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে, বেশ কিছু টুলস মানে খুব ভালোভাবে যেগুলো আমাদেরকে অ্যাকচুয়ালি ইউজ করতে হয়, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো থাকে, সাপোর্ট রেজিস্ট্যান্স থাকে, ট্রেন্ড লাইন থাকে, আর ফিবোনাকি রিট্রেসমেন্ট আর ফিবোনাকি এক্সটেনশন। তো এই মূলত এই কটা জিনিসের বেসেই কিন্তু আমরা এই জিনিসটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারি, আর কিছু সেটআপের মধ্যে দরকার হয় না। আর যারা ইন্ট্রাডে বেসে চার্ট করছেন, একটা জিনিস মাথায় রাখবেন, স্ক্যাল্পিং আর মুভমেন্টাম ক্যাপচার করা দুটোর মধ্যে অনেক তফাৎ থাকে। তো এটার উপর অ্যাকচুয়ালি আমি একটা ছোটো করে না হয় ভালোভাবে ফুল অ্যানালিসিসের সাথে ভিডিও বানাবো আমি। তো এখন আমি অ্যাকচুয়ালি চার্টের মধ্যে যে আমরা প্রাইস অ্যাকশান তৈরি করি বা হয়ে গেছে, যেটা হওয়ার সম্ভাবনা থাকে, এসব কিছু নেই। যেটা হবে পারফেক্ট হবে, হয়ে যাওয়ার পরে সবারই মনে হলো আরে এটা হলো সেটা হলো না, হবে এটুকু কনফিডেন্স রেখেই আমাদের অ্যাকচুয়ালি কাজ করা উচিত। কখনোই এটা মানবেন না, আমাদের মধ্যে একটা ভুল ধারণা বা আমরা রীতিমতো বলেই ফেলি যে আমাদের যখন কোনো ট্রেড ইনিশিয়েট করা হয় বা করতে হয়, তখন আমাদের আগে থেকে একটা সঠিক চিন্তাধারা থাকে, একটা স্টপ লস রেডি করে নিতে হয়, বা একটা প্রফিট অ্যাজিউম করে নিতে হয়, বা হিসাব ক্যালকুলেটেড। কিন্তু আমি একটা একদম চরম সত্যি কথা বলি, মার্কেটের মধ্যে কোনো জিনিসই ক্যালকুলেটেড নয়, ঠিক আছে? কারণ বলছি, সাপোজ আমরা বাড়ি থেকে বেরিয়েছি কোথাও যাওয়ার জন্য, তো আমরা কখনো এটা বলতে পারবো না যে রাস্তাতে কোথায় জ্যাম থাকবে, কোথায় কি প্রবলেম থাকবে, কারণ মুভমেন্টাম কারোর হাতে নেই। আর যত ডেটা আসে আমাদের কাছে, শুধু চার্ট ছাড়া বাকি ডেটা হতে পারে স্লো, যেটা আমরা বুঝতে পারি না, যেটাকে আমি গ্লিচ বলি। কখনো প্রি ওপেনিং সেশনেই ক্যান্ডেলের ক্যারেক্টার বিভিন্ন ধরনের হয়, কারণ সার্ভার থেকে যখন ডেটা কালেক্ট করা হয়, এটা আপনারা খেয়াল করবেন ভালো করে। সার্ভার থেকে যখন ডেটা কালেক্ট হয়, বলতে কোনো ব্রোকার হাউস বা কোনো প্ল্যাটফর্ম বা কোনো ট্রেডিং ভিউ বা যে কোনো একটা, আমি কোনো রিকমেন্ড করছি না, কিন্তু সবের মধ্যে
দেখা যাবে 20 দিনের মার্কেটে, 22 দিনের মার্কেটে কখনো 2 দিন এটা ফল্ট হয়েই যায়, তখন আমাদের টোটাল সিস্টেমটাই বিগড়ে যায়। সাপোর্ট, রেজিস্ট্যান্স, ড্রয়িং এগুলো সব ইউজ করা যায় যদি 100% ঠিক থাকে চার্ট। তাহলে এই যে 100% বা মোটামুটি বা 99% যদি ঠিক আছে, বোঝার জন্য আমাদের মাল্টিপল প্ল্যাটফর্মে চার্টগুলোকে রিভিউ করা উচিত। এবারে বলি সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আজকে একটা ছোট জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে যে এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি কী করে ড্রয়িং করা উচিত। সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা মূলত ভাবি, বা কোনো একজন দাদা বা ভাই কমেন্ট করেছিলেন ভিডিওতে যে মাল্টিপল টাইম ফ্রেম যেখানে বারবার মার্কেটের মধ্যে একটা রিজেকশান আসছে বা সাপোর্ট নিচ্ছে বা একটা স্কেলের মধ্যে বা একটা লাইনের মধ্যে বারবার যেখান থেকে পুল ব্যাক করছে বা পুল আপ করছে, সেটাকে আমরা অ্যাকচুয়ালি সাপোর্ট বলে ধরি না। এটা তো জেনারেল মাথায় হয়ে গেল, একদম নর্মালি চিন্তাধারা হয়ে গেল, যেটা এমনি সিম্পল স্বাভাবিক। তাহলে আমরা যদি প্রফেশনাল হতে চাই আমাদের কি হতে হবে? দেখুন, সবসময় একটা কথা মাথায় রাখা উচিত, যখন প্রাইস লো হবে তখন আমরা সবাই কেনার চেষ্টা করি, কম দামে জিনিসকে কেনার চেষ্টা করি। সেই রকম যখন বেশি হবে তখন আমরা সেটাকে বেচার চেষ্টা করি। তো চার্টের মধ্যেও এই জিনিসটা চলে। আর চার্ট সবসময় সবাইকে সুযোগ দেয় পজিশান বানানোর জন্য। আমি কেন এটা নিফটি নিয়ে বা ইন্ডেক্স নিয়ে এটা নিয়ে আলোচনা করছি এটা বড় কথা নয়, কারণ প্রত্যেকটা চার্টের মধ্যে অ্যানালিসিস বা টেকনিক্যাল বা দেখার যে ভিউটা যেন একই থাকা চাই, এটা সবসময়ের জন্য সবার মধ্যে এইটুকু আশ্বাস থাকা চাই। তাহলে এই যে আপসাইড মোমেন্টামটা হয়েছে, এটা টপ কোথায় লাগিয়েছে? এই একটা লেভেলে লাগিয়েছে, এই জায়গাতে। তো এখান থেকে আমি একটা ড্রয়িং লাগালাম। এটা কেন, এটা রিজেকশান কেন? আমি এটাকে রিজেকশান হারগিজ বলছি না, আমি কোনো মতেই এটাকে রিজেকশান বলছি না, বাট নর্মালি আমরা এটাকে ফার্স্ট প্রাইমারি বেসে ড্রয়িং করব, তারপরে এটাকে আমরা একটু প্রফেশনালের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা প্রাইমারি বেসে জানি মাল্টিপল টাইম ফ্রেম যেখানটাতে আছে সেখানটা থেকে রিজেকশান হওয়ার চান্স থাকে, তাহলে এই গ্যাপগুলো কেন থাকলো? এটার কারণ আছে, আমি বলে দিচ্ছি এটা। তারপরে এটা রিজেকশান, আমি উপর থেকে টেনে টেনে আসছি, তারপরে মনে হচ্ছে এটা সাপোর্ট মার্কেটের মধ্যে। কারণ কি এটা সাপোর্ট? এটার মেন কারণ আমি বলে দিচ্ছি। এটা দেখে মনে হচ্ছে যে এখানে একটা বোথ সাইড টু টাইপ ডবল বটম বানিয়েছে, তারপরে এখানে মার্কেট নিচে ব্রেক করে উপরে চলে এসছে, তারপরে আবার এখান থেকে সাপোর্ট নিয়েছে। তাহলে আমার প্রশ্নটা এইখানেই থেকে গেল বা থাকলো কোথাও না কোথাও থেকে, যদি মাল্টিপল টাইম ফ্রেমে হয় তাহলে এখানেই যদি সাপোর্ট নিয়েছে মার্কেট, আমি ধরুন এই সাইডটা অ্যানালিসিস করছি, তাহলে এখানে ব্রেক করে কেন মার্কেট নিচের দিকে এলো না? কেন এখান থেকে রিজেকশান ফেস করলো না? তার কারণ কি? এখানে আসতে হবে। মেন সাপোর্ট হচ্ছে মার্কেটের এটাই মেন সাপোর্ট। এটা কি করে আইডেন্টিফাই করা হয়? এটা প্রচুর অ্যাডভান্স টুলস। এটা এই অ্যাডভান্টেজটা আমাদেরকে ইউজ করা উচিত, এই কনফিডেন্সের সাথে ইউজ করা উচিত। যদি না আসে আমরা ট্রেড করবো না। তো এটা আমাদের মধ্যে দৃঢ় সংকল্প থাকা চাই, তবেই না আমরা চার্টের মধ্যে না অ্যানালিসিস করতে পারবো, যেটা আমরা পেশেন্স বলি। তো এটা এখানে একটা মাল্টিপল টাইম ফ্রেমে সাপোর্ট করেছে। এবারে ধরুন আরেকটা নিচে যদি সাপোর্ট লাগানো হয়, তাহলে মাল্টিপল টাইম ফ্রেমে কোথায়? এইখানে একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে সাপোর্ট দেখতে পাচ্ছি। তার কারণ আমি বলে দিচ্ছি, এটার কারণ আমি বলে দিচ্ছি যে এখানে সাপোর্ট নিয়েছে, ফেরসে উপরের দিকে গেছে, নিচ থেকে মার্কেটটা এলো, এখানে সাপোর্ট নিল, উপরের দিকে চলে গেল। আবার দেখুন এখান থেকে মার্কেট নিচের দিকে এসে ফেরসে রিজেকশান নিয়ে আবার উপরের দিকে চলে গেল। এটা মেন ব্যাপার। কিন্তু তারপরে এখানে সাপোর্ট নিয়ে কেন মার্কেট উপরে গেল না? এখানে কেন রিজেকশান দিল? এখানেই আমরা সবসময় ভুল করে বসি। এখানে মূলত আগে পিছে দুটো সাপোর্ট রেজিস্ট্যান্স দুটো ড্রয়িং করা উচিত আমাদের। এটা আমি একটু পরে বলে দিচ্ছি। আর একটা, এই যে লেভেলটা এসছে মার্কেটের মধ্যে, দেখুন এটা জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্সের বেসিক যে ভিউটা থাকে সেটা হচ্ছে। এরপরে এটা আরও ভালোভাবে পরের দিন আমরা অপশান চেনকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। অপশান চেনে অ্যাকচুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্সের যে লেভেলটা থাকে সেটা আমাদের বোঝা যায়। তো এইখানে এই ড্রয়িংটা অ্যাকচুয়ালি এই জায়গা থেকে আসছে, এটা এই জায়গা থেকে এসছে, এটা পুরো মডিফাইড। এটা নিয়ে কোনো কথা হবে না, কারণ মার্কেটের পুরো অর্ডার এখানে আছে। যদি বলেন কেন, তাহলে প্রশ্ন থেকেই আছে। তাহলে এই ডাউটটা ক্লিয়ার করি ফার্স্ট আমরা। তো এটাকে একটুখানি সাজিয়ে নিই। ফার্স্ট যে লেভেলটা আমরা রিজেকশানের জন্য টেনেছি, অ্যাকচুয়ালি এই লেভেলটা এখানে আসবে, কারণ প্রত্যেকটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ভালো করে নোট ডাউন করুন। এটা প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে কোথাও না কোথাও একটা ট্র্যাপ থাকতে হবে,
দেখাতে হবে যে আমরা নিচের দিকে যাচ্ছি, ওখান থেকে উপরের দিকে যাবে। কারণ আমরা ট্র্যাপে না ফাঁসলে, আমাদের যদি মার্কেট ট্র্যাপে না ফেলানো হয়, তাহলে মার্কেটে মোমেন্টাম আসবে না। এটা অ্যাজ ইউজুয়াল, এটা রুলস, এটা তো একটা বিজনেস, সেম একই জিনিস। তাহলে এইখানটায় কেন, এই জায়গাটায় কেন টানা হলো, তার কারণ আমি বলে দিচ্ছি। এই যে ব্রেকআউট, ছোট্ট করে যদি এটা জুম ইন করা হয়, জুম আউট করা হয়, তাহলে এই যে এখানে একটা ডবল টপ বানিয়েছে মার্কেটের মধ্যে, দিয়ে একটা ফোর্স মোমেন্টাম এসছে, বাট এখানে একটা সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে। তো এই সাপোর্টটাই কিন্তু সবাই ফেসে গেছে বলতে সবাইকে দেখানো হয়েছে এটা প্রপার সাপোর্ট, এখান থেকে আবার ব্রেকআউট করানো হচ্ছে মার্কেটকে উপরের দিকে। তো এখানে যখনই সবাই আপসাইডের একটা পজিশন বানাবে, যখন আপসাইডের পজিশন বানাবে, তখন এই যে অর্ডারটা, এই যে ছোট্ট জায়গাটা, যে আপসাইডের গ্রিন ক্যান্ডেলগুলো আছে, আমি ক্যান্ডেল নিয়ে এখন কোনো আলোচনা করছি না, যে আপসাইডে যে 4-5টা ক্যান্ডেল আছে, যেখানে গ্রিন একটা সেন্টিমেন্ট আছে, এখানে সবাই আমরা বাইং করার চেষ্টা করি, তখনই মার্কেটের মধ্যে একটা সেলিং লেভেল আসে। গুড হয়ে গেল। এখান থেকে তাহলে উপর থেকে নিচে এখানে নামিয়ে নিলাম, তার কারণ হচ্ছে এটাই, এখানেই সবাই ফেসে গেছে। সেম টু সেম দেখুন, এখানে আবার এখানে তো তাও একটা রেড ক্যান্ডেল ছিল, বাট এখানে কোনো রেড ক্যান্ডেল নেই, এখানে সবগুলোই গ্রিন ক্যান্ডেল হয়েছে চার্টের মধ্যে। এই যে চার্টের মধ্যে সবগুলোই গ্রিন ক্যান্ডেল হয়েছে। তারপরে দেখুন আবার ডাউন সাইড মুভমেন্টাম নিয়েছে। এই যে মুভমেন্টাম কেন আসে, কারণ কি মার্কেট যখন চান্স দিতে যায় কাউকে অর্ডার নেওয়ার জন্য, সবসময় একটা জানেন, মার্কেটের মধ্যে যেখানে পজিশান বানানো থাকে, সব প্রিভিয়াসের পজিশান বানানো থাকে, মার্কেট সেইগুলোকে বার করার জন্যই যায়, আর তখনই আসে মুভমেন্টাম। এই মুভমেন্টামগুলোই আসে তখনই, তার কারণেই আসে। এখানে কোনো ক্যান্ডেল স্টিকের ক্যারেক্টার আমি ইউজ করছি না, কোনো বেসিক্যালি কোনো ক্যান্ডেল স্টিকের ক্যারেক্টার আমরা ইউজই করছি না। তার কারণ কি বলে দিই, এই যে এখান থেকে যারা বাই করেছে, তাদের মধ্যে পেন আসছে এটাই, যখন এখানে মার্কেট চলে এসছে, বস আমাদেরকে কি করে দিতে হবে, সেল করে দিতে হবে। সেল কেন করে দিতে হবে, যে আমাদের এই যে আচ্ছা খাসা একটা প্রফিট ছিল উপরের দিকে, এই যে কত পয়েন্টের মোমেন্টাম, এই যে আচ্ছা খাসা একটা প্রফিট ছিল 474 অ্যাপ্রক্সে এখানে একটা প্রফিট ছিল, যার এগেনস্টে 1.85%। এই যে প্রফিটটা ছিল, এই প্রফিটটা কমতে নিয়ার অ্যাবাউট কাছাকাছি এই প্রফিটটা কমে আবার 0.36-এর কাছে চলে এসেছে। এবারে আপনি সাধারণ মাথায় ভাবুন, বা আমি যদি ভাবি, বা যে কেউ যদি এটা ভাবে, যে আপনার একটা ভালো আচ্ছা খাসা প্রফিট ছিল, সেখান থেকে প্রফিটটা কমে মিনিমামটুকু জায়গায় আছে, তো বস আমি একটুখানি হলেও প্রফিটে বুক করে নিই। তখন আপনি কি করলেন, আপসাইডের যে অর্ডারটাকে আপনি সেল করে দিলেন। তো আপসাইডের অর্ডার যখন এখানে সেল করবেন, তখন কেউ না কেউ আপসাইডের অর্ডারটাকে কিনতে আসবে, কারণ যারা কিনবে তারা জানে প্যানিক সিচুয়েশনটা কোথায় দাঁড়িয়ে হবে। এটাকে আরও ভালো করে মডিফাই করলে, আমরা ফিবোনাকি রিট্রেসমেন্ট ইউজ করলে এটা ভালোভাবে বুঝতে পারবো। ওর যে অতগুলো গোল্ডেন লেভেল আছে, দ্যাটস মিন সেন্টিমেন্ট, ওটা সেন্টিমেন্ট। ফিবোনাকি রিট্রেসমেন্ট বিশাল বড় টুলস, বাট এটা সেন্টিমেন্টস। তখনই এখান থেকে আবার সবাই আপসাইডে একটা মুভমেন্টটা মার্কেটের মধ্যে দেখাচ্ছে। তার কারণ হচ্ছে এখানে সবাই বাইং সাইডে, ওপর সাইডে যে বাইং পজিশান ছিল, সবাই সেল করা শুরু করেছে। তো যারা এখানে সেল করছে উপর সাইডে, আপ সাইডের অর্ডারটাকে, তো সেই জায়গাটাতে মার্কেটে আবার ফার্স্ট একটা মুভমেন্টাম এলো। বাট এখানে কি ঘটনাটা ঘটলো, এটাই মার্কেট কেন রিজেকশন বানাচ্ছে, যেহেতু মার্কেট এখান থেকে ট্র্যাপিং হয়েছে, তাহলে মার্কেটের মূল লক্ষ্য কিন্তু এটাই, তার রিজেকশন লেভেল। তো একেই টাচ করে মার্কেট ডাউন সাইডে একটা মুভমেন্টাম দিয়েছে। বাট প্রবলেমটা কি হচ্ছে, এখানে আবার একটা বটম কেন বানাতে গেছে, দেখুন সিম্পল ম্যাটার, কেন বটম বানাতে গেছে, যে এইখানে যারা প্রফিট বুক করে পালিয়ে এসছে, মার্কেটের মধ্যে একটা ডাউন সাইড মুভমেন্টাম, আপসাইডে যে এক্সিলেট করার জন্য যে আপসাইডে যে অর্ডারটা ছিল, সেটা এক্সিট হয়ে গেছে ওখান থেকে। তো সেই কারণে মার্কেট চাইছে, যদি আমাকে ফেরসে আবার ডাউন সাইড যেতে হয়, মার্কেটের ভ্যালুয়েশন কিছুটা বাড়াতে হবে, কারণ প্রফেশনাল ট্রেডার কখনো এখানেই পজিশন বানাতে আসবে না ডাউন সাইডে, কমসে কম এই লেভেলের উপরে মার্কেটকে নিয়ে যেতে হবে। তখন আবার সবাই ভাববে কি, বাস এই রিজেকশন তো ব্রেকআউট করেছে, আমি আবার একটা আপসাইডের অর্ডারটাকে নিয়ে যাই। তখন আবার আপসাইডের অর্ডার এলো, তখন কি হলো, যারা ডাউন সাইডের এই পজিশনটা রেখেছিল, তারা আবার এখানে কি করবে, পজিশনটা কেটে নিবে, বা তারা আবার ঘুরিয়ে আপসাইডের জন্য মোমেন্টাম করাবে। তাহলে সেম এইখানে যে জায়গাটায় ঘটছিল, যে যারা ডাউন সাইডের মার্কেট আসার সময় আপসাইডের পজিশন বেঁচেছিল, যারা আপসাইডে বসেছিল, তারা এখানটা কি করবে, আপসাইডে যারা বসেছিল তারা আরও পজিশন বানানোর চেষ্টা করবে, বা যারা এইখান থেকে ডাউন সাইড মোমেন্টাম করেছিল, তারা একবার কোশিশ করবে বা চিন্তা করবে যে বাস এখানে ডাউন সাইডের অর্ডারটা আমরা বেছে দিই। বাট বড় টাইম ফ্রেমে যখন আমরা দেখতে যাচ্ছি, প্রাইস অ্যাকশন এভাবেই তৈরি হয়, সময় দিয়ে।
তাহলে এই যে মোমেন্টাম যতটা হয়েছে কমসে কম এর এগেনস্টে কিছুটা হলেও বেশি হওয়া উচিত। তার কারণ হচ্ছে এখানে একটা ওভারঅল টপ হয়েছে, এখানে একটা টপ হয়েছে, এটা মিলে একটা বড় ডবল টপ হয়েছে। তাহলে দুটো টপ মানে এখানে যারা ডাউনসাইডের অর্ডার নিয়েছিল তাদেরকে আরও এখানে মার্কেট সুযোগ দিলে যে বাস আরও তোমরা ডাউনসাইডের অর্ডার বেশি করে বানাতে পারো, কারণ আমরা আবার ফেরসে চান্স নিয়েছি। তাহলে এখানে আমরা প্যানিক হয়ে সব পজিশান বানিয়ে ছেড়ে দিয়েছি, বাট এখানে এলো প্রফেশনের মজা, প্রফেশনালরা এখানে পজিশান বানাচ্ছে। তো রিটেল ট্রেডার যারা ছিল তারা বেরিয়ে গেল, যাদের ছোটো ছোটো অর্ডার ছিল। তো এবারে প্রশ্নটা হচ্ছে এখানে তো ভয়, এখানে তো কিছুজন বেরিয়েই গেছে, ম্যাক্সিমাম সবাই সেলই করে দিয়েছে। তাহলে মার্কেটে ওভারঅল পেন্ডিং অর্ডার কোথায় আছে? তাহলে এরা যারা বার হয়নি এখন অবধি, এদের যারা পজিশন সাহস করে বানিয়ে রাখছে, তো মার্কেট চাইবে এদেরকে আরেকবার বার করার জন্য, নাহলে অর্ডার পাবে না মার্কেটের মধ্যে। তো এই জায়গাটা ফেরসে মার্কেট আসবে। তাহলে এই সাপোর্টের এগেনস্টে এখানে সাপোর্ট এলো, তাহলে এটাকে আমরা মডিফাই করে এই উপরে নিয়ে যেতে পারি। এটা সুন্দর একটা জিনিস, সাপোর্ট রেজিস্ট্যান্সকে মডিফাই করার জন্য। তাহলে এটা আমরা উপরে নিয়ে গেলাম। উপরে নিয়ে যাওয়ার পরে দেখুন সেম লজিক হয়ে গেছে। এইখানে দেখুন মার্কেট এখান থেকে একটা বেস বানিয়েছে, মানে এখানে যারা ছিল তারা আবার কি করেছে, এক্সিট করে নিয়েছে। কি এক্সিট করেছে? যেহেতু এখানের অর্ডারটা সবথেকে বেশি ছিল, এখানে সবাই এক্সিট করেছে, তার কারণে খুব ফাস্ট মোমেন্টাম এসছে। বাট এখানে এইটুকু যে জাস্ট এই কত পয়েন্টের লেভেলের, এই যে 100 পয়েন্টসের ধরুন একটা মোমেন্টামে যাদের অর্ডার ছিল তারা কি করেছে, এই আপসাইডের অর্ডারটাকে সেল করেছে। তো তার কারণে আপসাইডের অর্ডার নিয়েছে, একটা ডাইভারশানে এসছে। ডাইভারশান এই কারণেই এসছে যে 100 পয়েন্টের ডাইভারশানের অর্ডারটা এখানে এরা এক্সিট করেছে। বাট এখানে কত পয়েন্টের অর্ডার এক্সিট করা হয়েছে? এখানে পুরো 400 পয়েন্টের অর্ডার এক্সিট করা হয়েছে, 500 পয়েন্টস, 400 পয়েন্টস। তো এই পয়েন্টটা অর্ডার করার জন্য তার কারণে ফার্স্ট একটা আপসাইড মোমেন্টাম এসছে। এটা ভালো করে মাথায় রাখতে হবে, সবের চার্টের ক্ষেত্রে একই লজিক ঘটে। তো মার্কেট এই অবধি একটা বেস বানিয়ে এক্সিট করে দিয়েছে। কখনোই এটা ভাববেন না যে আমাদের মার্কেট 9 AM to 3:30 PM অবধি অ্যাকচুয়ালি মুভ করে, না, এটা কখনোই নয়। কারণ আমরা সবসময় একটা কথা জানি, টাকা কখনো বসে থাকে না, টাকা কাজ করে সবসময়ের জন্য। তো ইনভেস্ট কাজ করে, ট্রেড কাজ করে, ইন্টারন্যাশনাল মার্কেট বলে মার্কেট আছে, আমি ওগুলো পরে যাচ্ছি। বাট চার্টের মধ্যে এই ধারণার একটা চলে আসে। তো আমাদের কোথায় মিসইউজড হয়ে যায়, আমাদের মিসলিড হয়ে যায় না দেখার কারণে, সেটা আমাদেরই ভুল। তো সেটা জানতে হবে ভালো করে, ঠিক আছে? তো এইবারে দেখুন এইখানে যে আমরা সাপোর্টটা লাগিয়ে রেখেছিলাম, এক্স্যাক্টলি এখানে এটা কেন কাজ করছে, এটা কাজ করছে কেন? দেখুন এগিয়েও যেতে হবে, পিছিয়েও আসতে হবে। আপনি যদি না এগাতে পারেন, না পেছাতে পারেন, তাহলে মার্কেটের মধ্যে কখনোই এটা ভাববেন না যে আপনি সেট করে একই স্পিডে বেরিয়ে যাবেন। মার্কেট যখন এখান থেকে কেউ ফার্স্ট বাইং করেছে, তাহলে মার্কেট এদেরকে আরেকবার চান্স দিবে মার্কেট বাই করার জন্য। তো সেম লজিক যদি আমরা ইউজ করি, এখানে যতটুকু শিখেছিলাম এখানে যদি আবার বড় টাইম ফ্রেম ইউজ করি, তাহলে এখান থেকে যারা বাইং করেছিল, এই জায়গা থেকে যারা বাইং করেছিল, তারা কি করবে, পুরোটাই সেল করে প্যানিক সেলিং হয়ে গেল। দেখুন এখান থেকে তখন আবার ফার্স্ট মোমেন্টাম এসছে, মোমেন্টাম এতটাই এসছে যে পুরো একদম এই টপ অবধি মার্কেটটাকে মুভ করানো হয়েছে। এটা হচ্ছে মেন লজিক সাপোর্ট রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স সবসময় মাল্টিপল টাইম ফ্রেম কানেক্টেড থাকতে হবে, এটা কোনো কথা নেই। চার্টকে না সবসময় অনুভব করতে হয়, ফিল করতে হয়। যেরকম আমরা কথায় বলি না যে ফিল মাই লাভ, তো সেরকম চার্টকেও ফিল করতে হয়। যদি আপনি ফিলিং বুঝতে পারেন, চার্টের সেন্টিমেন্ট বুঝতে পারেন, তাহলে সাইকোলজির কোনো গেম চলে না এখানটাতে। ওটাই তো সাইকোলজি, না বুঝতে দেওয়াটাই তো মেন সাইকোলজি। তো হয়ে গেল, আমি এই ট্রেন লাইনটার কথা বাদই দিলাম, সেম টু সেম দেখুন যখন মার্কেট উপরে যাচ্ছে, এখানে একটা এই তো ক্যারেক্টারগুলো বানিয়ে এসছে। তাহলে তো এখানে এই ডাউটটা তো পুরো ক্লিয়ার হয়ে গেল এই জোনটাতে, যে বাস মার্কেট যাওয়ার সময় এখানে একটা প্রফিট বুক হবে। কারণ এখান থেকে যারা ডাউনসাইড মোমেন্টাম পজিশন বানিয়েছিল, তারা কি করবে, ডাউনসাইডটাকে এক্সিট করবে। সেম টু সেম ডাউনসাইড এক্সিট করেছে, বাট এখানে একটা ওই জন্য একটা অপোজিট একটা মোমেন্টাম এসছে। অপোজিট বললেই ভালো, ডাউনসাইড আপসাইড বললে এটা একটুখানি মাথা বেশি গরম হয়ে যায় সবার। তো অপোজিট মোমেন্টাম এসছে, অপোজিট মোমেন্টাম আসার পরে কী হয়েছে দেখুন, মার্কেট অটোমেটিকলি কোথাও না কোথাও এইখান থেকে একটা সাপোর্ট বানিয়ে ফেলেছে আবার ফিরছে। কারণ কি, এরা যারা এইখানে চান্স নিয়েছিল তারা আবার এখানে চান্স পেয়েছে, তো তাই কারণে মার্কেট এখানে প্রাইস প্রচুর হাই আছে। তো সেই কারণে মার্কেট ফিরছে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। আর এই লেভেলগুলো প্রপারলি ফিবোনাকি রিট্রেসমেন্টে বোঝা যায়, কিছুটা হলেও আমরা বুঝতে পারবো। এখানে তো সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কাজ করছে শুধু। দেখুন এই সাপোর্ট রেজিস্ট্যান্স করার পরে এটাকে ব্রেকআউট করলো, ফিরছে উপরে গেল, তারপরে আবার এখানে মোমেন্টাম এলো। এই জায়গাটাতে আমি একটা কথা বলেছিলাম, শায়দ ফ্রাইডে হবে, এটা শুক্রবার ছিল, আমি বারবার বলছিলাম যে 800-এর নিচে যদি রিজেকশান নেয় তো, বাট এখানে নিচ থেকে এসে বারবার এখানে মার্কেট কনসোল রয়েছে, কোনো অ্যাঙ্গেলেই ডাউন সাইডে রিজেকশান নিচ্ছে না। তখনই বোঝা যাচ্ছিল যে মার্কেট 26,000
যাওয়ার চান্স রাখে। ফার্স্ট মোমেন্টাম কারোর হাতে নেই, বাট এখানে অনেক সময় দিয়েছে মার্কেট অর্ডারটাকে বাই করানোর জন্য। কারণ কি সাইকোলজিক্যালি এখানে সবকে দেখানো হয়েছে বস এখান থেকে বারবার মার্কেট ফুল ব্যাক করেছে, তো এখানে বারবার এসে ধাক্কা লেগেছে, মার্কেট একবার ডাউন সাইড এসেছে, তো মোস্ট প্রবাবলি এখানে এই সাপোর্টটাকে একটা বড় ক্যান্ডেল ইউজ করছি এখানে ছোটোখাটোভাবে বোঝার জন্য। তো একটা ব্রেকডাউন দিয়েছে ভালো করে, এবারে ট্রেনটা ফেরসে কন্টিনিউ হবে। কিন্তু দেখুন এখানে যে লজিকটা ছিল সেম লজিক এখানে জাস্ট অপোজিট হয়ে গেছে। সবসময় একটা কথা মাথায় রাখবেন, চার্ট যতই হিস্ট্রি রিপিট করুক, চার্ট সেম টু সেম রিপিট হয় না। হিস্ট্রি রিপিট করছে, এখানে সেম হিস্ট্রি রিপিট করছে। তো এখানে আবার কি হয়েছে, এখানে গিয়ে সবার কি একটা প্রিভিয়াসের যে সাপোর্ট ডিস্টেন্স ছিল এখানে সবাই বুক করে নিয়েছে প্রফিট। এই যে প্রফিট, এটা বুঝতে হবে এখানে অর্ডার আসছে ডাউন সাইডের, আর এখানে এটা প্রফিট বুকের কারণে অপোজিট মোমেন্টাম আসছে। প্রফিট বুক করে নেওয়া হয়েছে, তার কারণে মার্কেটের মধ্যে প্রেসার নেই। এটা চার্ট হওয়ার পরে না, যখন চার্ট হচ্ছে এটা তখন আমাদেরকে মাথায় ভেবে নিতে হবে, এটা যে আমাকে বুঝে যেতে হবে। দ্যাটস মিন অ্যাডভান্স। তো আপনাকে এই জিনিসগুলো ভালো করে মাথায় যদি আপনারা নিতে পারেন, তাহলে সাইকোলজি ভাষার কোনো কিছু নেই। সাইকোলজিক্যালি আমরা ওইখানে ফেসে যাই যখন আমরা ভাবতে ভুল করে ফেলি। তো এখান থেকে ফেরসে একটা ফার্স্ট মোমেন্টাম এসছে। এবারে প্রশ্নটা হচ্ছে মার্কেট তাহলে কোনো অ্যাঙ্গেলে এই সাপোর্টটাকে মাল্টিপল টাইম ফ্রেমে যে এই ক্যারেক্টারটা করেছে এটা ফেরসে রিপিট করার চান্স খুব কম রাখে। তার কারণ হচ্ছে একটাই, মার্কেটের মধ্যে কোথাও না কোথাও একটা আপসাইড মোমেন্টামের একটা সেন্টিমেন্ট তৈরি হচ্ছে। কারণ কি মার্কেট তো কখনো এই রেঞ্জের মধ্যে থাকতে পারে না। এখানে ভাবুন, দেখুন এটা যদি মার্কেটের এটা দুটো মিলে টপ হয়, এটা যদি টপ হয়, তাহলে মার্কেটের বিহেভিয়ার আলাদা হতো। মার্কেট এখানে এসে এতটা পুল ব্যাক না করে, 800-এর কাছে পুল ব্যাক না করে ফেরসে মার্কেট উপরে যাওয়ার চান্স করতো না, হয়তো কিছুটা এসে ফেরসে ডাইভার্সি নিয়ে আবার নিচে আসা শুরু করতো। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাতে, তাহলে এটা যে উপরের দিকে যাওয়ার চান্স রাখে এটা আমরা কি করে বুঝবো? দেখুন এই যে এটা আমরা কি করে বুঝবো, এটা লং পজিশানে আমি কখনোই বলছি না, মানে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে যদি স্টকে ভাবি, এটা আমরা কি করে বুঝতে পারবো? আমরা সিম্পল সা ম্যাটার, এখানে না ছোটো করে অপশান চেন অ্যাড করে নিব। অপশান চেন যখন আমরা অ্যাড করতে যাই তখন আমি বেসিক্যালি বলেছি যেটা আমি অপশান চেন সেন্সিবলের অপশান চেন একটুখানি দেখে নিই, যেটাতে আমার সুবিধা হয়। তো এটাতে একটুখানি ফার্স্ট আপডেট থাকে, তার আর একটা কি থাকে, কতটা ফাস্ট থাকে আমি জানি না, বাট আমার ভালো লাগে তার কারণে আমি ইউজ করি। এখানে একটা রাইটের পজিশন আমরা ভালোভাবে দেখতে পাই। তো এই যে অপশান চেনের ডিটেলস উইথ চার্ট, তো চার্ট দেখতে হলে আপনাকে অপশান চেন জিনিসটা ভালো করে বুঝতে হবে। তো এই জিনিসটাকে নিয়ে আমি বেসিক্যালি নেক্সট ডে বা পরের একটা কোনো ভিডিওতে আমি আপলোড করব। আর এই যে সাপোর্ট ডিস্টেন্সের এই যে ব্যাপারটা রিপিট করে দেখতে থাকুন, দেখার পরে এই জিনিসটাকে ভালো করে ফিল করুন যে কোথায় অ্যাকচুয়ালি অর্ডারটা কেন পেন্ডিং থাকলো, কোথায় কেন পেন্ডিং থাকে। এটা তো জাস্ট আমি এইটুকু মাসের ডেটা দিলাম, জাস্ট ভাবুন 3 সপ্তাহের ডেটা দিলাম, আপনি প্রিভিয়াসের সামনে 3 মাস 3 বছরের সেম সিচুয়েশানের ডেটা ফিল আপ করুন। সাইকোলজি একই জিনিস, এখানে সিস্টেম একই জিনিস চলছে বারবার, বাট আমাদের এই জিনিসটাকে ফিল করতে হবে। মোমেন্টাম ক্যাপচার করাটা কোনো ম্যাটার করে না যদি আপনি এই জিনিসটাকে ফিল করতে পারেন। আর শুনুন, থিওরি সবার জন্য এক নয়। যারা সুইং ট্রেডিং করে তাদের রুলস আলাদা থাকবে, যারা মোমেন্টাম ট্রেডিং ক্যাপচার করে তাদের রুলস আলাদা থাকবে, যারা স্ক্যাল্পিং করে তাদের রুলস আলাদা থাকবে। কিন্তু এই যে বেসিক যে নলেজটা, এটা কিন্তু সবার জন্য সেম থাকবে। সুইং ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং, স্ক্যাল্পিং ট্রেডিং, কুছ ভি হো, এগুলো কে কত পয়েন্ট ক্যাপচার করছে তার উপরেই কিন্তু এগুলো ভাগ করা হয়েছে। এগুলো সব ভাগ করা হয়েছে তার উপরেই। কে যদি বেশি মোমেন্টাম ক্যাপচার করতে হয় তাহলে সেটা সুইং ট্রেডিং করানো হয়, যদি ইন্টারডে বেশি কোথাও একটা পজিশন বানানো হয়, যতটা আসবে ততটা, ইনের ডে যতটা হবে ততটা। বাট স্ক্যাল্পিং ট্রেডিং হবে যখন কোয়ান্টিটি বেশি থাকবে, ছোটো একটা প্রফিট বুক করে ওখানে এক্সিট করা হয়ে যাবে। দ্যাটস মিন স্ক্যাল্পিং করা, কম সময় টাইম ফ্রেমে এসে ধারাকছে একটা হান্টিং করে বেরিয়ে যাওয়া, স্ক্যাল্পিং। তো এটা এই সাইকোলজি জেনারেলি সবার মধ্যে থাকা যায়। তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটাতে থাকলো। পরের ভিডিওটাতে আমি অপশান চেনের সাথে চার্টের একটু ম্যাটার করাবো। আর সবসময় মাথায় রাখবেন নিফটি, ব্যাঙ্ক নিফটি, মিড ক্যাপ এসব নয়, আগে ছোটো থেকেই জার্নি শুরু হোক। আর একটা কথা মাথায় রাখবেন, যে চার্ট আপনি বুঝতে পারছেন সেই চার্টে গিয়ে ট্রেড করবেন। বাকি প্রিভিয়াসে কে কী করছে না করছে কারোর ভিডিও দেখে ইমোশনালি জড়াবেন না কখনো। প্রফিটের দিকে ধ্যান দেওয়ার দরকার নেই, নলেজের দিকে ধ্যান দিন, শেখার দিকে ধ্যান দিন। আর সবসময় মাথায় রাখুন, আপনি কোন ট্রেডটা করতে চাইছেন তার বেশি আপনাকে যা লাগবে আপনাকে তা শিখতে হবে, এবং খুব ভালোভাবে শিখতে হবে। শেখার পরে ব্যাক টেস্ট করতে হবে, ব্যাক টেস্ট করার পরে লাইভ মার্কেটে এসে দেখতে হবে, তারপরে পেপার ট্রেড করতে হবে, তারপরে ছোটো করে একটা ট্রেড শুরু করতে হবে। এতগুলো প্রসিডিওর কমপ্লিট করার পরে অ্যাকচুয়ালি আমরা ট্রেড করতে বসবো, তার আগে মোটেও না।
এই জিনিসটা মাথায় রাখবেন। আর পরের ভিডিও আমি অপশান চেনের সাথে চার্টের অ্যানালিসিসটা ভালো করে দেখাবো। আর একটা পরের ভিডিওতে মজাদার একটা জিনিস বলবো যে এই যে আমরা যে স্টকে মোমেন্টাম ক্যাপচার করি এটাতে কী কী সুবিধা থাকে বা কিভাবে এটাকে ভালোভাবে অ্যানালিসিস করা যায়, যেটা আমাদের মাথা খুব কম খাটিয়ে জিনিসটাকে বোঝা যায়, সেটার একটা পদ্ধতি এখানে শেখার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, নমস্কার।